This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। দেখুন, রাজনীতি মানে যে আমাদের নিয়ে ছেলে খেলা, এটা তো মোটামুটি আপনারা সবাই জানেন। কিন্তু সেটা বাদ দিয়েও রাজনীতির ওই খেলার মধ্যেও সব থেকে ইন্টারেস্টিং খেলাটা কোনটা বলুন তো? কথা নিয়ে খেলা, কথার খেলা। এটার থেকে ইন্টারেস্টিং জিনিসটা গোটা রাজনীতিতে আর কিচ্ছু নেই। সেই যে প্রশ্ন কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছিলেন না, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? সেও তো কথার খেলাই। রাতের বেলা দুপুর মানে রাত দুপুর, মধ্যরাত। কিন্তু ভৌগোলিকভাবেও কথাটা কিন্তু সত্যি। ভারতে যখন রাত, পৃথিবীর অন্য প্রান্তে তখন দিন হতেই পারে। যেমন ভারতে এখন রাত 9টা বাজে, আর ব্রাজিলের রিও ডি জেনেরিওতে এখন সকাল 9:30। ভাবছেন তো হঠাৎ খামোখা ওদিকে তাকাতে যাব কেন? যাব কারণ ওদিকে দিন। ওই যে সে কবির সুমন বলেছিলেন না, সন্ধে নামার সময় হলেই পশ্চিমে নয় পূবের দিকে, মুখ ফিরিয়ে দেখব আমি কোন দিকে রাত হচ্ছে ফিকে। এক্ষেত্রে শুধু পূব থেকে উল্টো দিকে তাকাচ্ছি দিনের খোঁজে। কারণ ওই বললাম, দিনের আলোয় দেখতে প্রচুর সুবিধা হয়। এবার সেই দিনের আলোয় কি দেখলাম একটা ফটোশ্যুট হচ্ছে। G20 সম্মেলনে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের প্রতিনিধি, আমন্ত্রিত অতিথি এরকম যারা আছেন আর কি, তাদের সবাইকে নিয়ে একটা জমজমাট ফটোশ্যুট। এমন ফটোশ্যুট প্রত্যেকটা সম্মেলনেই হয়, নতুন কিছু নয়। তাহলে সেটা নিয়ে কেন কথা বলছি তারও কারণ আছে। কারণ ওই ফটোশ্যুটে একজনের ঠাঁই হয়নি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর শুধু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন না, তার সঙ্গে সঙ্গে কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো আর ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনিও নেই। তিনজনেই নাকি ঠিক সময় পৌঁছতে পারেনি। নাই পারেন, কিন্তু তা বলে মার্কিন প্রেসিডেন্টকে ছাড়াই এরকম একটা সম্মেলনে একটা ফটোশ্যুট হয়ে গেল, রাষ্ট্রপ্রধানদের ফটোশ্যুট। ভাবা যায়? হলো শুধু না, সেই ফটোশ্যুটের মধ্যমণি কে জানেন? আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এক পাশে আয়োজক দেশ ব্রাজিলের লুই ইনাসিও লুলা ডা সিলভা, আর এক পাশে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান। মোদির থেকে দুজনের দূরত্বে থেকে দাঁড়িয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবার এই দাঁড়ানোগুলো খুব ইন্টারেস্টিং, এর থেকে অনেক কিছু বার্তা পাওয়া যায়, বুঝে নিতে হয়। এই যে দুজন দূরত্বে শি জিনপিং দাঁড়ালেন, তার মানে হচ্ছে যে লাদাখ সমস্যাটা মিটিয়ে ভারত আর চীন কাছাকাছি এসছে, অনেকটাই কাছাকাছি এসছে, কিন্তু এখনও হাত ধরাধরির জায়গায় আসেনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে এই যে বাইরে রেখেই বিশ্বের রাষ্ট্রপ্রধানদের একটা তালিকা তৈরি হয়ে গেল এই ছবির মাধ্যমে, তাতে ট্রুডো বাদ। এটা কেন হলো? পররাষ্ট্র বিশেষজ্ঞরা কি বলছেন জানেন? মজা করে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প জিতে আসার পর বাইডেনকে বাকি কদিন আর কেউ পাত্তাই দিচ্ছেন না। ওই জানেওয়ালা হ্যাঁ না, তো ওই রকম ব্যাপার আর কি। আর জাস্টিন ট্রুডো, তিনিও নাকি কানাডার ভোটে হেরে যাবেন। এবার দেখুন, এই রকম পরিস্থিতিতে এটা না গোটা বিশ্বের প্রত্যেকটা প্রান্তের জন্য সত্যি, সে আমাদের মতো দেশ হোক বা ওই প্রথম বিশ্ব বলে যাদের বলি সেই দেশগুলো হোক, বেসিক জিনিসটা একদম সমান। যতক্ষণ আছে চেয়ার ততক্ষণ আছো। যে মুহূর্তে চেয়ারের গুরুত্ব গেছে, তুমিও গেছো। কেউ ফিরে তাকায় না, কেউ পাত্তা দেয় না। এই মার্কিন পুঁজিপতি ইলন মাস্কের নাম তো শুনেছেন, তিনি ওই ট্রাম্পের জয় নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। ট্রুডোর হার নিয়েও তিনি ভবিষ্যৎবাণী করে বসে আছেন। তাই দুজনেই নাকি বাদের খাতায় চলে গেছেন একসঙ্গে। সবাই মজা টজা করে বলেন এখন এই সমস্ত কথা। ওই বাইডেন আর ট্রুডো হাত ধরাধরি করে বাদ। আর তার মানে নেপথ্য নায়ক কারোর মতে ইলন মাস্কই। দেখুন, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তিনি যে আবার এই সমস্ত গোষ্ঠীগুলোর মধ্যমণি হবেন সেটা কিন্তু আমরা জানি। সেটাই তো হয়ে এসছে একদিন, সেটাই তো হওয়ারও কথা। হবে কি?
এটা অন্যরকম প্রশ্ন, কারণ অনেক দিন হয়ে যাবে, তো ততদিনে অন্যরা কি ট্রাম্পকে জায়গা ছেড়ে দেবেন? এই গোটা বিষয়গুলো কিন্তু আন্তর্জাতিক রাজনীতির ওপর, তার গতি প্রকৃতির ওপর ডিপেন্ড করে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যটা তো আমাদের অলক্ষ্যেই বদলে যাচ্ছে। বদলটাই বোধহয় এই বিশ্বের একমাত্র মানে নিশ্চিত জিনিস, বদলাবে, সব বদলাবে। যেরকম আরেকটা জায়গা, সেটা আমাদের কলকাতার কাছে, কিন্তু তলায় তলায় কীরকম বদলে গেছে জানতেই পারিনি আমরা। কলকাতার পুরো এলাকার মধ্যেই, সেখানে পৌঁছবেন কি করে? সেখানেও পথ দেখাবেন ডোনাল্ড ট্রাম্প। অবাক হচ্ছেন তো, কলকাতার মধ্যে পথ দেখাবে ট্রাম্প, দেখাবে। যদি ওই রুবির দিক থেকে সায়েন্স সিটির দিকে এগোন, তাহলে ট্রাম্প টাওয়ার থেকে নেমে ডান দিকে যেতে হবে, যেদিকে সায়েন্স সিটি তার ঠিক উল্টো দিকে। তাহলেই পৌঁছে যাবেন এক আশ্চর্য এলাকায়। সেখানে কি আছে? আছে তো অনেক কিছু, এমন কিছু আছে যেটা অন্য দেশে আছে, কিন্তু এ দেশে আর আছে কিনা সন্দেহ আছে। সুতরাং সেই আশ্চর্যজনক ঘটনার কথা, সেই আশ্চর্যজনক জায়গার কথা আজ মনে হচ্ছে না বললেই নয়। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। ওই কথার খেলা বলছিলাম, আবার একটু কথায় ফিরি। গুলশান, এই গুলশান একটা ফার্সি শব্দ, যার মানে ফুলের বাগান। ঢাকা শহরে কিন্তু গুলশান বলে যে জায়গাটা আছে, সেখানে ফুল যদি খুঁজতে যান তাহলে কিন্তু পুরো এপ্রিল ফুল হয়ে যাবে, এটা কিন্তু আগেভাগে বলে রাখছি। তার জাঁকজমক সে সমস্ত দেখে অবশ্য চোখে সর্ষে ফুল দেখলেও দেখতে পারেন। আসলে ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা হচ্ছে গুলশান। অতি ধনী যারা তাদের বাস আর কি। পাঁচতারা হোটেল, ঝাঁ চকচকে শপিং কমপ্লেক্স সব রয়েছে সেখানে। এবং যে জিনিসগুলো নেই, মানে যেগুলো ঢাকার বিভিন্ন এলাকার একদম ট্রেডমার্ক, সেই রিক্সার প্যাকপ্যাকানি, ট্রাফিক জ্যাম, এসব খুঁজলেও পাবেন না। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে সমস্ত পশ এলাকায় জমির দাম কি লেভেলের চড়া হতে পারে। শোনা যায় ওখানকার টাকাতে প্রায় 5 কোটি টাকা প্রত্যেক কাঠা, ভাবা যায়। কিন্তু কলকাতায় বসে আপনি যদি গুলশান বলে গুগল সার্চ করতে বসেন, তাহলে কিন্তু আপনাকে ঢাকার রাস্তা দেখাবে না গুগল দেখাবে ইএম বাইপাসের ডান পাশে ওই গুলশান কলোনির লোকেশানটা, ওখানেই নাকি গুলশান আছে। দেখুন, হতেই পারে এটা নিয়েও খুব যে অবাক হওয়ার কিছু আছে তা না। মানে কলকাতায় অন্য জায়গায়, ঢাকায় গুলশান আছে বলে কি কলকাতায় গুলশান নামের কোনো জায়গা থাকতে পারে না? নিশ্চয়ই পারে। আর অনেক জায়গা আছে। ওই আপনাদের আগের দিন বলছিলাম, আমাদের এখানে বেনারস আছে, ওই করাচির ওখানেও তো বেনারস বলে একটা জায়গা আছে পাকিস্তানে। ফলে এরকম নেমশেক সে তো প্রচুর পাওয়া যায়। কিন্তু জায়গার নাম যাই হোক, ভারতের কোনো এলাকায় ভারতীয়রাই থাকবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু কলকাতার গুলশানটা যদি বাংলাদেশি গুলশানের রেপ্লিকা হয়ে যায়, তাহলে তো চমক লাগবে, তাই না? শোনা তো তাই যায়, ওই গুলশানে নাকি, মানে কলকাতার গুলশানে নাকি বাংলাদেশিদেরই ছড়াছড়ি। এবার এটা ভেবে আবার সদর স্ট্রিট ভেবে বসবেন না যে ওখানকার হোটেলগুলোতে বাংলাদেশ থেকে যারা আসেন তারা ওখানে থাকেন চিকিৎসা করান, এই সমস্ত ওই জায়গাটায় প্রচুর বাংলাদেশি ঘুরে বেড়ান সারাক্ষণ। এ বাংলাদেশি সে বাংলাদেশি না, এ বাংলাদেশিরা তারা নাকি ভারতীয় সেজে থাকে। বিজেপি নেতারা তো ভোটের সময় এই অভিযোগটাই করেন, পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা হচ্ছে। দেখুন, এটা যখনই অভিযোগটা ওঠে তখনই সেটা মেরুকরণের চেষ্টা বলে তৃণমূল নেতারা উড়িয়ে দেন, সেটাও আপনারা জানেন। কিন্তু গুলশান কলোনির এই কেলেঙ্কারিটা দেখার পর আর না, ওই অভিযোগটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, জানেন তো। পশ্চিমবঙ্গে বাংলাদেশের ওই জেএমবি জঙ্গি গোষ্ঠী ঘাঁটি গেড়েছে, এটা কখন জানা গেছিল? যখন ওই বর্ধমানের
খাগড়াগড়ে বিস্ফোরণটা হয়েছিল। ওই বিস্ফোরণের পর আমরা জেনেছিলাম এইভাবে জঙ্গিরা আমাদের এখানে ঘাঁটি গেড়ে বসে আছে। আর গুলশান কলোনিতে কি হচ্ছে বা সেখানে কারা থাকছেন সেটাও জানাই যেত না, অথবা হয়তো পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার পর কোনো একটা মারাত্মক ক্ষেত্রে জানা যেত। জানা গেল কেন জানেন? ওই কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টাটা হলো বলে। সুশান্ত ঘোষের ওপরে যে হামলায় অভিযুক্ত গুলজার, তার বাড়ি ওই গুলশান কলোনিতে। এবারে কে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বলবেন নাকি গুলজার খুঁজতে গিয়ে গুলশান বলবেন, সেটা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। বিজেপির অভিযোগ, শাসক দলের মদতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডেরা হয়ে উঠছে গুলশান কলোনি। কয়েকশো বিঘা জমির উপরে তৈরি হয়েছে এই গুলশান। না, বাংলাদেশের গুলশান নয়, কলকাতার গুলশান। যদিও বিজেপির অভিযোগ আদতে বাংলাদেশের গুলশানই আস্তে আস্তে হয়ে উঠেছে কলকাতার এই গুলশান। কিভাবে সরকারি নজর এড়িয়ে বেআইনি নির্মাণ, আদালতের হস্তক্ষেপ চেয়ে আইনি পদক্ষেপের ভাবনা বিজেপির। যাক না, ওরা সব জায়গায় কোর্টে যাবে, মুখ থুবড়ে পড়বে। ছবি আছে, বাংলাদেশি বসিয়েছে, কিসের জন্য বসাবে বাংলাদেশি? এই গুলশান গলি হচ্ছে কলকাতা শহরের অবৈধ নির্মাণ, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বসানো থেকে শুরু করে যাবতীয় অপকর্মের ঠিকানা। ছেলেটাকে মারবার ধান্দা করে দিল, বিজেপি পারলো না, আর এখন আকিবুল বাকিবুল টাকিবুল বাংলাদেশি সব অনেক গল্প বেরোবে। শাসক দল রয়েছে, পুলিশ, স্থানীয় থানা রয়েছে, তাদের গোচরে তাদের জানা অবস্থাতেই সবকিছু হচ্ছে। বাংলাদেশ থেকে লোক আসছে বসে যাচ্ছে এটা না, ক্যানিং থেকে লোক আসছে, বাসন্তী থেকে আসছে, অন্য জায়গা থেকে আসছে। আমরা যতটা চেক করে দিই, চেক ছাড়া আমরা কোনো এরকম দিই না। মিনি বাংলাদেশের অভিযোগ কি একেবারে ফেলে দেওয়ার মতো? 3 বছর আগের একটা উদাহরণে চোখ বোলানো যাক। 2021-এর 12ই ডিসেম্বর কলকাতা পুলিশের সঙ্গে উত্তরপ্রদেশ এটিএস এর হানা। তখন লখনৌয়ে গ্রেপ্তার হয় কয়েকজন অনুপ্রবেশকারী বাংলাদেশি। মফিজুর রহমান নামে এক বাংলাদেশি পাচার চক্রীর নাম উঠে আসে। মফিজুরকে জেরা করে গুলশান কলোনির L38 বাড়িতে হানা দেয় পুলিশ। গুলশান কলোনির ওই বাড়ি থেকে 17 জন যুবককে আটক করে পুলিশ। কিভাবে আশ্রয়, স্থানীয় অপরাধ সিন্ডিকেটের যোগ পেয়েছিল পুলিশ। গুলশান কলোনিতে অনুপ্রবেশের বিতর্কের মধ্যেই সোমবার কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 বাংলাদেশি গ্রেফতার হয়েছে। চিত্রদুর্গ পুলিশের দাবি, পশ্চিমবঙ্গেই জাল আধার, পাসপোর্ট, ভোটার কার্ড তৈরি করেছিল অনুপ্রবেশকারীরা। জেরায় নাকি ধৃতরা স্বীকার করেছে পশ্চিমবঙ্গ হয়েই ভারতে ঢুকেছে তারা। এ রাজ্যে নাগরিকত্বের নথি পাওয়া মুড়িমুড়কি? আবার প্রশ্ন তুলে দিল গুলশান কলোনি। দেখুন, কবি শঙ্খ ঘোষ লিখে গেছেন এই কলকাতার মধ্যেই রয়েছে আরেকটা কলকাতা। কি ভেবে লিখেছিলেন জানি না, কিন্তু তার মানে তো উল্টো হয়ে যাচ্ছে এখন ওই বিজেপির অভিযোগ শুনলেন এই কলকাতার মধ্যে রয়েছে আস্ত একটা বাংলাদেশ। এই কথাটা অবশ্য মেয়র ফিরহাদ হাকিমের পক্ষে হজম করাটা বেশ কঠিন। সবে কেনই বা করবেন? বিপর্যয় মোকাবিলার মন্ত্রী জাভেদ খান, তারও তো সেই একই রকম সমস্যা, তাই না? কিন্তু ফিরহাদ হাকিম যে ছবি দেখিয়ে প্রমাণ করার দাবিটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ছবি দেখে বাংলাদেশি আলাদা করা যায় নাকি? এটা কি ওই ছবি দেখে আলাদা করা হয় এখানে? কারা এদেশি, কারা বিদেশি, কারা বাংলাদেশি, কারা এ রাজ্যের বাঙালি? তার জন্য তো কাগজপত্র খতিয়ে দেখতে হয়। আর যদি ভুয়ো কাগজপত্র কেউ বানিয়ে নিয়ে থাকে তাহলে তো সেটা পুলিশকে শনাক্ত করতে হবে। মানে ধরুন ওই যে কর্ণাটক থেকে যে অভিযোগগুলো এসছে, এখান থেকে যাদের ধরা হয়েছে, যে বাংলাদেশিদের ধরা হয়েছে, সেই বাংলাদেশিরা কি এখান থেকে ভুয়ো আধার কার্ড বানিয়েছে। এবার ভুয়ো আধার কার্ডটা ধরতে গেলে কি করতে হবে? কেন্দ্রের সার্ভারে ওই রকম নামের কোনো ব্যক্তি আদৌ রয়েছে কিনা সে তো খতিয়ে দেখতে হবে, সেটা তো একমাত্র পুলিশই দেখতে পারে। কিন্তু উত্তরপ্রদেশে গিয়ে যারা ধরা পড়েছে তারা কিন্তু গুলশান কলোনির ঠিকানাই বলছে। 2021-এর ডিসেম্বরে উত্তরপ্রদেশ পুলিশের অভিযানে তো কলকাতা পুলিশও ছিল। নির্দিষ্ট ফ্ল্যাট থেকে চিহ্নিত অভিযুক্তদের ধরা হয়েছিল। আর কর্ণাটকের
চিত্রদুর্গে যারা ধরা পড়েছে তারাও বলছে তারা পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে। এবার দেখুন, উত্তরপ্রদেশ মানেই এখান থেকে যে কথাটা সবার আগে শোনা যাবে সেটা হচ্ছে ওখানে তো বিজেপি সরকার, সুতরাং নিশ্চয়ই চক্রান্ত হয়েছে, এটা তৃণমূল নিশ্চিন্তে বলে দিতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে কর্ণাটকে তো আবার কংগ্রেসের সরকার, তারাও চক্রান্ত করবে। কি দিনকাল পড়ল বলুন তো, ইদানিং কংগ্রেসের সাথে কত ভালো সম্পর্ক তৃণমূলের। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অবশ্য এই চক্রান্তের থিওরিটা প্রয়োগ করেননি, এটা একটা আশ্চর্য লাগলো। অবশ্য আশ্চর্য হওয়ারও খুব যে কিছু আছে তা না, জানেন তো, কারণ এই যখন শোভনদেববাবুর মানে বেসিকটা যেখান থেকে, সেই সময় ওই সিলেবাসে এই ধরনের চক্রান্তের কথা ছিল না। তিনি বিএসএফ বোঝেন এবং অনুপ্রবেশের জন্য বিএসএফই একমাত্র দায়ী, সেই মুখস্থ জবাবটা সেই ছোটোবেলার থেকে বলে এসছেন, সেটাই আউড়ে গেছেন। কিন্তু সীমান্ত পেরোনোর পর অনুপ্রবেশকারীরা যে কলকাতায় গেড়ে বসছে, এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠছে, সেটাও কি বিএসএফেরই দেখার কর্তব্য? যদি তাই হয় তাহলে ওই বিতর্কটা তো এখনই ধামাচাপা দিয়ে দেওয়া উচিত যে বিএসএফের এখতিয়ার কতটা হওয়া উচিত। যবের থেকে বাড়ানো হয়েছিল তবের থেকে তো রাজ্য তার বিরোধিতা করেছে। এবার এখন যদি যাবতীয় রাজ্যের ভেতরে যে কোনো জায়গায় এই ধরনের ঘটনার দায়িত্ব, অনুপ্রবেশকারীদের ঘিরে বসার দায়িত্ব বিএসএফের থাকে, তাহলে রাজ্য পুলিশ কী জন্যে রয়েছে, এই প্রশ্নটাও তো উঠবে। সমাজ বিরোধী কাজ ক্রমাগত বেড়ে চলছে। আমার এখানে মনে হয় যে কেন্দ্রীয় সরকারের একটা ব্যাপক ব্যর্থতা আছে। এই যে বাংলাদেশ থেকে লোক ঢুকে পড়ছে বিএসএফের ব্যর্থতার জন্য। বিএসএফ বর্ডার থেকে 30 কিলোমিটার দূরে পর্যন্ত চেকপোস্ট করছে, তারপরেও সেটা ধরতে পারছে না। পরিষ্কার কথা, অনুপ্রবেশটা পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বে নয়। অনুপ্রবেশ যারা বলছেন, অনুপ্রবেশ বিষয়টা তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর দেখে, ওটা আন্তর্জাতিক বর্ডার। আন্তর্জাতিক বর্ডারে সেটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের দায়িত্ব নয়। যদি বাইরে থেকে লোক ঢুকে থাকে অন্য দেশ থেকে, তো তাহলে তার জন্য কৈফিয়ত দেওয়া উচিত কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের, সেটা কোনোভাবেই রাজ্য সরকারের জুরিসডিকশনেই পড়ে না। এটা ঠিক যে বর্ডার যখন পেরোচ্ছে সে দায়িত্বটা বিএসএফের, আবার বর্ডার পেরিয়ে যখন আসছে সে দায়িত্বটা পুলিশের। গুলশান কলোনিতে জমি কিনছে, তাহলে তো তৃণমূলের নেতারা জানেন, কাউন্সিলর জানেন, তিনি বিল্ডিংয়ের বন্দোবস্ত করে দিচ্ছেন, মাফিয়াদের সাহায্য নিচ্ছেন, তো তারা কেন চুপ করে আছেন? বিএসএফএল, রাজ্যের পুলিশ প্রশাসন, শাসক দল, তারাও ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করে বেড়াচ্ছেন। দেখুন, সুজন চক্রবর্তী যে উল্টো কথা বলবেন, রাজ্যের ঘাড়ে দোষ চাপাবেন, এটা তো আমরা বুঝি। কিন্তু যেটা শোভনদেব চট্টোপাধ্যায় বা কুণাল ঘোষের কথায় বুঝলাম, দোষ ধরে নিচ্ছি সেটা কেন্দ্রীয় সরকারের, ধরে নিচ্ছি স্বরাষ্ট্র দপ্তরের, ধরে নিচ্ছি বিএসএফের, কিন্তু অনুপ্রবেশটা হয়েছে। এবার অনুপ্রবেশটা যদি হয়ে থাকে, লোকগুলো ধরে নিচ্ছি বিএসএফের গাফিলতিতেই ঢুকে তো পড়েছে, তারপর গেছে কোথায়? কয়েকদিন আগে ওই যে রনি মণ্ডল নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করলো ইডি, ব্যারাকপুর পুরসভায় তো সে দিব্যি ঠিকাদারি করছিল, তার তো সব নাকি কাগজপত্র সব ঠিকঠাক ছিল, সব বানানো হয়ে গেছিল। এটাও কি দেখা বিএসএফের দায়িত্ব নাকি? আচ্ছা, এই যে কসবার গুলশান কলোনিতে সেখানে যে জলা বুঝিয়ে নির্মাণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে, সেটাও কি বিএসএফ দেখবে নাকি? দেখুন, সুশান্ত ঘোষের ওপর যে হামলা, তাতে গুলজার গ্রেফতার হয়েছে। গুলজারের কি অভিযোগ? তার 2000 বর্গফুটের গুদামটা সুশান্ত ঘোষ ব্যবহার করতে দিচ্ছিল না, সে জবরদখল করে রেখে দিয়েছিল। এবার যেটা জবরদখল করে রেখেছিল, সেই মানে জবরদখল করে রাখুক চাই না থাকুক, ওটাই তো মেন কারণ। ওই 2000 স্কোয়ার ফিট, সেই 2000 স্কোয়ার ফিটের পুরোটাই মানে ওই গোডাউনটা পুরোটাই নাকি আবার বেআইনি বলে পুলিশ জানতে পেরেছে, জানেন তো। জমি, যে জমির ওপর এই বিল্ডিংটা, যেখানে গোডাউনটা রয়েছে, সেই জমির একটা অংশ চাষ জমি ছিল আর বাকিটা সরকারি জমি, সেটা দখল করেই নির্মাণ চালানো হয়েছে। এবার নর্মাল কোর্সে দেখুন, এটাতেও কিন্তু বিশেষ কিছু বলা উচিত না, কারণ সরকারের জমি মানেই তো আপনার আমার জমি, সবার জমি, সুতরাং নিয়ে নিয়েছে আর কি, আপন মনে করেছে, অধিকার বোধ। কিন্তু মুশকিল হচ্ছে ওরমভাবে তো নেওয়া যায় না, তাই জন্য সেই জমিটাকে আজকে জরিপ করেছে বিএলআরও আধিকারিকরা। সেই গুদাম
গুলজার পেয়েছিল কোথা থেকে? সে কিনেছিল তার বন্ধু জুলকারনাইনের কাছ থেকে। এই জুলকারনাইনকে সে আবার নিজেকে তৃণমূলের সংখ্যালঘু সেলের সম্পাদক বলে দাবি করেছে, যদিও তৃণমূলের দাবি যে আগস্টে এই জুলকারকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু তার মানে দায়িত্বে ছিল, তারপর তো তাকে সরানোর প্রশ্ন, দায়িত্বে না থাকলে আর সরাবে কোত্থেকে? তারপর যে বেআইনি নির্মাণটা হয়েছে সেটারও প্রথম যে অংশীদার বা সেটার যে দায়িত্ব সেটা এই জুলকারনাইনের ওপর বর্তায়, তখন সে তৃণমূলেই ছিল, এটাও ধরতে হবে। দেখুন 2022-এ কাউন্সিলর হওয়ার পর এই জুলকারের এই যে জমি জলা এগুলোকে দখল করা, মানে সরকারি জমি দখল করা বা জলা ভরাট, এই সমস্তগুলো সুশান্ত ঘোষ বানচাল করে দেন বলে তার দাবি। এবার এই জমির থেকে নাকি 100 কোটি টাকা তোলার লক্ষ্য ছিল জুলকারের। জুলকার কি দাবি করছেন? বলছেন নির্মাণ বর্জ্য দিয়ে 60 বিঘা জলা ভরাট করেছেন সুশান্ত ঘনিষ্ঠ হায়দার, অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগ, জুলকার আবার সেই অভিযোগটা সুশান্তের দিকে ফিরিয়ে দিয়েছেন এবং বলেছেন যে ওই সুশান্ত ঘনিষ্ঠ হায়দার ওই 60 বিঘা জলা ভরাট করে সেই জমির ওপর 7 তলা বাড়ি তুলে দিয়েছে। ওই জুলকারনাইন আরও কি দাবি করেছে জানেন? প্রাক্তন তৃণমূল পদাধিকারী, গুলশন কলোনিতে নাকি একটা বাড়িও বৈধ নয়, কোনো প্ল্যান পাস করে নাকি কোনো বাড়ি তৈরিই হয়নি, কোনো বাড়িরই নাকি কাগজপত্র বার হয়নি, এগুলো ও বলছে। দেখুন এবার সেটা যদি সত্যি হয় তাহলে বিএসএফের ব্যর্থতায় বললাম অনুপ্রবেশ হচ্ছে তো বুঝতে পারছি, কিন্তু কোন কোন দফতরের ব্যর্থতায় এরকম গুলশন কলোনিটা গমগম করছে বা কার কার ব্যর্থতায় আস্ত একটা গুলশন কলকাতায় ঢুকে পড়লো বলুন তো একবার ভেবে। কলকাতা পুরসভার ওয়ার্ডে যদি বেআইনি নির্মাণ হয়ে থাকে তাহলে তা তো পুরসভার প্রধান হিসেবে মেয়রের ব্যর্থতা দায় এড়াতে পারেন। জলা জমি ভরাট, পরিবেশ দপ্তরের ব্যর্থতা, ভূমি দপ্তরের ব্যর্থতা, জমি মাফিয়ার উপস্থিতি যদি থাকে তাহলে সেটা পুলিশি ব্যর্থতা, মানে কতগুলো দপ্তর জড়িয়ে রয়েছে। এতগুলো দপ্তরের কাজ তার বিএসএফ করবে না, তাহলে কাকে দোষারোপ করা যায়? এটাও একটা সিলেবাসে আছে জানেন। এই রকম যখন পরিস্থিতিগুলো হয় সব কিছুর জন্য ওই মানে বই ছিল না ছোটোবেলায়, তাতে সব লেখা থাকতো, কি প্রশ্ন আসলে কি উত্তর হবে, সেরকম তৃণমূল নেতাদের সেই মানে বই আছে আর কি। এরকম সিচুয়েশন হলেই তারা শটান দুষে দেন বাম জমানাকে। সেই জমানাতেই নাকি জমি ভরাট, এই সমস্ত সরকারি জমি দখলেই যাবতীয় কিছু নাকি হয়েছে। তার মানে তৃণমূল জমানায় গুলশন কলোনিতে একটা ইটও পড়েনি, কিন্তু আমাদের ক্যামেরায় যে একের পর এক নির্মাণ ধরা পড়ল সেগুলো তার মানে সব 13 বছর আগের বাম জমানার। ভাবা যায় না বাম জমানায় তাহলে কি সব নির্মাণ সামগ্রী দিয়ে এ সমস্ত বাড়ি টাড়ি তৈরি হতো আর কি। 13 বছরেও সেগুলো একদম সদ্য তৈরি হওয়ার মতো একদম টাটকা ঝকঝকে হয়ে রয়েছে। তো সুশান্ত বাবুর ঘনিষ্ঠ, আপনিও তো দেখাচ্ছেন, আপনিও ভোটে কাজ করেছেন, আপনিও তো। আমি ভোটে কাজ করেছি কিন্তু বিল্ডিং এর কাজ করতে আমাকে দেয়নি। এখানে বিল্ডিং করলে হায়দার আলীর পারমিশন, জমি প্লটিং করলে হায়দার আলী পারমিশন। কারো প্রতিনিধিত্ব করে, কারো কাজ করছে হায়দার আলী? আমাদের পৌরপিতার হয়ে করে। সুশান্ত ঘোষ? হ্যাঁ। আপনি একদম সরাসরি অভিযোগ করছেন এটাই? আচ্ছা, এখানে প্রত্যেকটা বিল্ডিং এ কি আদৌ পুরসভার অনুমোদন আছে? না, প্ল্যান আছে কোন? সেটা আমি বলতে পারবো না, ওরা প্ল্যান নিয়ে করেছে কি করেনি সেটা আমি বলতে পারবো না। আপনার বিল্ডিং গুলো প্ল্যান আছে তাই তো? আপনারগুলো না, আমারও বিল্ডিং প্ল্যান নাই, আমারও বিল্ডিং আছে। আপনি কত বছর করেছেন এটা জানতো যে প্ল্যানিং নেই বা কিছু জানতো? গুলশন কলোনি যত বিল্ডিং হচ্ছে বিনা প্ল্যান স্যাংশন ছাড়া সব আছে, সব আনলিগাল। এবার ওই বর্ধিত এলাকাগুলোর জমি দখলের যে সমস্যার বীজ, এটা তো সিপিএম এর সময় এই বীজ বপন করা হয়েছে। সিপিএম এর সময় খুন খারাপই শুরু। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে, পুরসভায় ক্ষমতায় আসার পর থেকে, আগের মেয়রের সময় থেকেই পুলিশ এবং তৃণমূলের দুপক্ষের যোগসাজশ মিলে ওইখানের জলাভূমি, ওইখানকার জমি সবটা দখল করে ওখানে হাই রাইজ বানানো, সিন্ডিকেটের কাজ কারবার চালু করা হয়েছে। ফলে হাজার হাজার টাকা, লোকে বলছে ওখানে টাকা উঠছে, সেই টাকা উঠছে যে সেই টাকা কে ধরবে সেই লড়াইতে গিয়েই তো এই ধরনের ঘটনা ঘটেছে বলে মনে হয়। 10,000 কোটি টাকার কেলেঙ্কারি করে গেছে ওখানে সিপিএম কসবায়। তো সেগুলোর পুলিশের তদন্ত হোক, সিআইডি তদন্ত হোক, ইডির তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, যার যেটা পছন্দ
তাই দিয়ে তদন্তের দাবি করুন না। করেছে তো, ল্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি করেছে, কেস করেছে, এফআইআর করছে তো। এগুলো এখন নতুন হয়নি, এগুলো বামফ্রন্টের আমল থেকে ভরাট হয়েছে। কিছু কিছু জায়গা রাত্রে অন্ধকারে হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমাদের করণীয় কি আছে? আজকে সুশান্ত রুখতে গেছে, তারপরে গুলি চলেছে। আজকে জাভেদ খান রুখতে গেছে, তার উপরেও অনেক রকমের ব্যবস্থা ঝামেলা হয়েছে। তো এখন জিনিসটা হচ্ছে, আমরা তো লড়ে যাচ্ছি, কিন্তু আমরা কতদিন লড়তে পারবো এই মাফিয়াদের সঙ্গে, এটাই বড় প্রশ্ন। ওগুলো সব ফেস সেভিং। কাউন্সিলরকে গুলি করতে গেছিল, ওই বন্দুকেও কাট মানিয়েছে, গুলি বেরোয়নি, ভালোই হয়েছে, বেঁচে গেছেন ভাই সুশান্ত ঘোষ। কিন্তু ওখানে যে কীর্তিকলাপ আছে, জাভেদ খান ওনার পুত্ররও যা কীর্তিকলাপ আর সুশান্ত ঘোষেরও যা কীর্তিকলাপ, আপনার চাইলে আমি দিয়ে দিব, দুটো বাংলো আছে ওনার সুশান্ত বাবুর। সব তোলাবাজির লড়াই, আর কিচ্ছু না। রাজনৈতিক নেতাদের বললাম না, এই কথার খেলার থেকে এন্টারটেইনিং আর জাস্ট কিচ্ছু হয় না। কি সুন্দরভাবে এই শুভেন্দু অধিকারী বলে দিলেন যে বন্দুকটা আটকে গেছিল, সেটাতেও কাটমানি ছিল। ভাবা যায় কিসের সঙ্গে তারা কি যোগ করে দিতে পারেন। তবে কুণাল ঘোষ যেটা বললেন, বা যেটা ফিরহাদ হাকিম বললেন, এই যাবতীয় বিষবৃক্ষ ওই বাম আমলে তার বীজ পোতা হয়েছিল, বা তখনই একটু ডালপালা মেরেছিল। এবার সেই সব বিষবৃক্ষকে উৎপাটিত করে সমূলে তুলে ফেলে দেওয়ার জন্যই তো তাদের সরকারকে নিয়ে এসেছিল সাধারণ মানুষ। তাও তো কম দিন হলো না, 13 বছর হয়ে গেল। তাহলে এতদিন পর, 13 বছর পর তারা বলছেন যে লোকে যদি সিআইডি তদন্ত চায় বা অন্য কিছু তদন্ত চায়, সেগুলো দাবি করুক না, তারা করবেন না। মজাটা এইখানটায়, সব কিছু আপনার আমার সাধারণ মানুষের ঘাড়ে রেখে বন্দুক চালাবেন সব দল, যে দলই আসুক। রাজনীতিকদের এইটাই হচ্ছে একমাত্র ক্যারেক্টার। আপনি আমি আমরা হচ্ছে স্ট্যান্ড, জানেন তো। এই কদিন আগে দেখছিলাম ভারতে একটা নতুন ধরনের রকেট লঞ্চার তৈরি করেছে, পিনাকা নাম। এই পিনাক থেকে এত সুন্দরভাবে রকেট লঞ্চ করা যায়, রকেটগুলো ছোড়া যায় যে বিদেশ থেকেও নাকি বরাত আসছে। এটা কেন আমরা এত ভালো রকেট লঞ্চার তৈরি করতে পেরেছি জানেন? তার কারণ আমাদের দেশে আমরা সাধারণ মানুষ রয়েছি, আমাদের মতো ভালো রকেট লঞ্চার আর কিছু হয় নাকি? রাজনৈতিক নেতারা এত বছর ধরে আমাদের পিঠের ওপর যাবতীয় কিছু বন্দুক, রকেট যা পারেন সব রেখে লঞ্চ করে যাচ্ছেন, করে করে অভ্যস্ত হয়ে গেছেন। আমরা রকেট লঞ্চার হয়ে দাঁড়িয়ে রয়েছি রাজনৈতিক নেতাদের। ওই জন্য শুনলেন কেউ কিছু করবেন না, এ ওকে ঠেলবেন, ও ওকে ঠেলবেন, আর সেটা নিয়ে কিছু বলার দায়িত্ব আপনার আমার। দেখুন, হ্যান্ডশেক করার দূরত্বে দাঁড়িয়েও সুশান্ত ঘোষকে গুলি করতে পারেনি ভাড়া করা খুনি, কারণ ওই মোক্ষম মুহূর্তে 9mm পিস্তলটা আটকে গেছিল। এবার এটার থেকে ভালো আর কিছু হয় না, বিশ্বাস করুন। ওই পিস্তলগুলোর হয়তো বিচার বিবেচনা রয়েছে, আমি কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীর কথায় যাচ্ছি না। ওরা ভাগ্যিস আটকে গেছিলো, যার জন্য আরেকটা লজ্জার সম্মুখীন আমাদের রাজ্যকে হতে হয়নি। কিন্তু সেইটার জন্য সুশান্ত ঘোষ সেদিন নিজের কপালকে থ্যাংক ইউ বলেছেন কিনা সেটা কিন্তু জানি না। আজকের পর সেই ঘটনা নিয়ে যদি সুশান্ত ঘোষ নিজের কপালকে দোষারোপ করেন, তাহলে কি তাকে দোষ দেওয়া যায়? তার ওপর হামলার তদন্ত থেকে ফোকাসটা শিফট করে যাচ্ছে। কোনো বড় মাথার নির্দেশে তদন্তকারীরা হামলার কোনো কারণ না খুঁজে কার নির্দেশে হামলা সেটা খতিয়ে না দেখে অনেক বেশি মাথা ঘামাচ্ছে ওই জায়গা দখল, জমি দখল, এই সমস্ত নিয়ে। এটাই তো আফসোস করেছিলেন তৃণমূল কাউন্সিলর। কিন্তু এখন তো গোটা ব্যাপারটা উল্টো দিকে গড়াচ্ছে। জলাভূমি বোঝানো বা বেআইনি নির্মাণের মতো বিষয়গুলো তবুও রাজ্যের এখতিয়ারে ছিল, কিন্তু সুশান্ত ঘোষের ওপর হামলার চেষ্টা কেন হলো সেটা খুঁজতে খুঁজতে তদন্তের মোড় যদি ওই গুলশন কলোনিতে পৌঁছে অবৈধ অনুপ্রবেশের দিকে ঘুরে যায়, তাহলে কি হবে? তাহলে তো গোটা বিষয়টা রাজ্যের সীমানায় আটকে থাকবে না, বিষয়টা কিন্তু তখন জাতীয় নিরাপত্তার ইস্যু হয়ে যাবে। দেখুন, ওই গুলশন কলোনিতে সত্যিই বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা আছে কিনা, থাকলে তাদের সংখ্যা কত, কিভাবে এসছেন, কাদের মদতে আছেন, তাদের ওই কাগজপত্র সব তৈরি হয়ে গেছে কিনা, কিভাবে হলো,
এই সব কিছু কিন্তু তদন্ত সাপেক্ষ। আর সেই তদন্তটা কলকাতা পুলিশ নয়, সেটা এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সির করার কথা। এবং সত্যিই যদি তা হয় তাহলে সুশান্ত ঘোষের ওপর হামলার চেষ্টাটা কেন হয়েছিল তা কি আর কেউ জানতে চাইবেন নাকি? নাকি তার থেকে বেশি, অনেক বেশি তাদের আগ্রহ থাকবে যে কি করে এরকম কলকাতার বুকে একটা মিনি বাংলাদেশ বা মিনি রোহিঙ্গা শিবির তৈরি হলো সেইটার দিকে। আমরা গণতন্ত্রকে বাঁচানোর লড়াইয়ে নেমেছি, পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াইয়ে নেমেছি। কারণ যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ইডিকে পেটানোর, ইডির বিরুদ্ধে আক্রমণের, সেই ব্যক্তি পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে, রোহিঙ্গাদেরকে নিয়ে সেখানে বসতি তৈরি করছে। সেই লড়াই সেখানে পশ্চিমবঙ্গকে বাঁচানোর, তৃণমূলের হাত, মুখ্যমন্ত্রীর হাত একদম সরাসরি। দেখুন, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্যটা এটা কিন্তু টাটকা না, এই প্রসঙ্গে বলেননি, অনেক পুরনো, কিন্তু অদ্ভুতভাবে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। ওই সেই মনে আছে রেশন দুর্নীতির তদন্ত করতে সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি শেখ শাহজাহানের বাড়ির বাইরে, এবং তারপর খুব বেশি দিন কিন্তু আর ওই রেশন দুর্নীতি বা ইডি আক্রান্ত হওয়ার খবর কি করে হলো এইসব ব্যাপারটা আটকে থাকেনি। আপনারা দেখেছে যে সেই সময় শেখ শাহজাহান আর তার বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ বেরিয়ে এসছে। অন্যের মাছের ভেড়ি, জায়গা, জমি সব দখল করেছেন, মহিলাদের হেনস্থা করার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ উঠেছে, মহিলারা রাস্তায় নেমে এসছেন। কিন্তু সেই সময় বিজেপির নেতারা সব থেকে বেশি যে দুটো বিষয়ে নজর দিয়েছিলেন, সেই দুটো বিষয়ের একটা যদি নারী নির্যাতনের অভিযোগ হয়, আরেকটা এই অনুপ্রবেশের অভিযোগ। কারণ দেখুন, এর পেছনে একটা কারণ আছে। বিজেপি বুঝেছিল যে এই দুর্নীতি বা তোলাবাজিটাকে ইস্যু করলে পাত্তা পাওয়া যাবে না, তৃণমূলও পাত্তা দেবে না, সাধারণ মানুষও গায়ে মাখবেন না, কারণ তাদের গা সওয়া হয়ে গেছে। আমরা বুঝে গেছি, এত পরপর এত দুর্নীতির গল্প আমরা শুনেছি, তাতে এত ধরপাকড় দেখেছি, এবং তারপরেও এত দিন পেরিয়ে গেছে, দুর্নীতি করলে যে কিছু হয় এখন অবধি অন্তত লোকের মনে সেরকম দৃঢ় কোনো বিশ্বাস জন্মায়নি, বরঞ্চ মাঝখান থেকে ব্যাপারটা গা সওয়া হয়ে গেছে। ও এই থাকে আমাদের এখানে সব কিছুতে এরকম আছে, এরকম একটা ভাব আর কি। ফলে এ দুর্নীতি করেছে, এ দুর্নীতিতে জড়িত, এই নিয়োগের মধ্যে দুর্নীতি আছে, এগুলোতে লোকে খুব একটা রিয়্যাক্ট করে না। আর যদি রিয়্যাক্ট না করে তাহলে ভোট দেওয়ার সময় তাদের নজরটা অন্যদিকে ঘুরবে কি করে। তাই জন্যই সম্ভবত ওই বিজেপির নেতারা তারা গোটা বিষয়টা নিয়ে গেছেন ওই নারী নিরাপত্তা আর অনুপ্রবেশের দিকে। কারণ এই দুটো আর কিছু হোক চাই না হোক, ইভেন প্রয়োজনে ওই জাতীয় স্তরে নিয়ে যাওয়া যাবে, আর তাহলে তৃণমূলকে খানিকটা হলেও বেকায়দায় ফেলা যেতে পারে। কসবাতেও তো ওই একই স্ট্র্যাটেজিতে এগোচ্ছেন বিজেপি নেতারা। বাংলাদেশি আর রোহিঙ্গারা এসে কলকাতার জনবিন্যাস বদলে দিচ্ছে, এবং সেটা কোনো, খেয়াল করে দেখো, কোনো সীমান্তবর্তী প্রান্তিক এলাকা নয়, একেবারে খোদ কলকাতার বুকে অনুপ্রবেশকারীরা গিজগিজ করছে। শহুরে ভোটারের মনে এই বিশ্বাসটা ঢুকিয়ে দিতে পারলে বিজেপির কী সুবিধা? অনেকগুলো। প্রথমত, যে কোনো ধরনের গণ্ডগোল, সে সাধারণ গণ্ডগোল হোক বা অন্য কিছু, মানে যেটাকে ঘিরে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগটা তোলা যায়, সেই সব গোলযোগের পেছনে কিন্তু এবার ট্যাগ হিসেবে এই অনুপ্রবেশের ইস্যুটাকে ঝুলিয়ে দেওয়া যাবে। দ্বিতীয়ত, যতবার রাজ্যের মন্ত্রী বা তৃণমূল নেতারা বলবেন যে কলকাতা সেফেস্ট সিটি, নিরাপদতম শহর, ততবার বিজেপির নেতারা বলার সুযোগ পাবেন কলকাতা সেফেস্ট, তবে সেটা এখানকার মানুষজনের জন্য নয়, অনুপ্রবেশকারীদের জন্য। আসলে বিজেপি নেতারা জানেন তো যে তাদের মতো করে অনুপ্রবেশ বিতর্কে সিপিআইএম বা কংগ্রেস তারা তৃণমূলকে চেপে ধরতে পারবে না। ফলে গোটা খেলাটাই হবে তৃণমূল আর বিজেপির মধ্যে। ভাবছেন তো এতে কি হলো অনেক কিছু। রাজ্যে রাজনীতির ওই বাইনারি যেটা, সেটা বজায় রইল। খেয়াল করে দেখুন, এই আরজিকর আন্দোলনকে কেন্দ্র করে বামেরা যেটুকুনি হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল, সামান্য হয়তো জমি, সেই আত্মবিশ্বাস, সেই জমিটাকেও এই ফাঁকে নষ্ট করে দেওয়া যাবে। বুঝিয়ে দেওয়া যাবে যে পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ এখনও বিজেপি। এই চেষ্টাটা শুধু যে বিজেপি নেতারা করছেন বা করবেন তা তো নয়,
আরেক দলও করছে, তৃণমূল। এবার এটা বামেদের অভিযোগ, কারণ শিয়ালদায় পুলিশের ওই কিয়স্ক ভাঙচুরের ঘটনায় যেভাবে দেশের অস্থিরতার কথা নিয়ে এসছেন ফিরহাদ হাকিম, যেভাবে কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করেছেন, তাতে বামেরা ভাবতেই পারেন যে 2026-এর প্রিলিউড বাঁধার কাজটা জাস্ট শুরু হয়ে গেছে, আর সেই কাজটা একসঙ্গে করছে বিজেপি আর তৃণমূল। আসলে এখন না একটা অরাজকতা তৈরি হয়েছে, এটা শুধু এখানে না, সারা ভারতবর্ষ জুড়ে একটা অরাজকতা, একটা ইরিটেশন হচ্ছে মানুষের মধ্যে। তার কারণ একটা গভর্নমেন্ট তারা ফর দ্য পিপল হবে। একটা গভর্নমেন্ট যদি শুধু ডিভাইড অ্যান্ড রুল, দাঙ্গা, মারপিট, হেট্রেড পলিটিক্স করে, আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে। পুলিশ কি ন্যাশনাল স্টাফ সাবজেক্ট? পুলিশ তো স্টেট সাবজেক্ট। ওরা অশিক্ষিত নেতা, বিভিন্ন সময় ফাউল প্লে করেন, আবার বিধানসভার ভোটের মধ্যে দাঁড়িয়ে ক্ষমা চান। অরাজকতা শুধু এখানে নয়, সারা ভারতে। ফিরহাদ হাকিম বললেন, মানে এখানে আছে সেটাও খানিকটা বলে দিলেন। এগুলো বলার সময় এটা আসলে বিরোধীদের জন্য ওরা এই জায়গাগুলো রেখে দেন। কথার খেলা মানে হচ্ছে কথার পিঠে কথা, একটা কথার খাঁজ থাকবে, সেখানে পা রেখে আরেকটা কথা এসে পড়বে আর কি। তার জন্য তো খাঁজটা তৈরি করতে হবে। এটা খুব সচেতনভাবে রাজনৈতিক নেতারা করে। এই যে বলছিলাম না, বাইনারি তৈরির চেষ্টা এবং তার মধ্যে এই যে জনবিন্যাস বদলে যাওয়া, এই গোটা বিষয়টা, এটার সঙ্গে অরাজকতার কি সম্পর্ক আছে বা কোথা থেকে আসছে সেটা তো পরের কথা, কিন্তু অভিযোগটা যে উঠছে সেটা কিন্তু শুধু এই যে কলকাতার কথা এখন দেখা যাচ্ছে, কিন্তু তার আগের থেকেই তো বিজেপি সুনির্দিষ্টভাবে এই অভিযোগটা তুলে আসছে। নিশিকান্ত দুবে ওই সাঁওতাল পরগনার ওই জায়গার পুরো জায়গা এবং খানিকটা ঝাড়খণ্ড, বিহার সব নিয়ে ঠিয়ে আর কি, ওই এলাকাগুলোতেও সেই অনুপ্রবেশ ঘটিয়ে সেখানকার জনবিন্যাস বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন। অর্থাৎ গোটা জায়গায় এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হবে এই জনবিন্যাসের বদলে যাওয়ার অভিযোগটাকে, মানুষ কিন্তু সেটাতে নজর না দিয়ে আর পারবেন না। এবং তার ফল কি? তার ফল ওই বললাম বাইনারি। তার ফল কি? প্রত্যেকটা ক্ষেত্রে একটা অন্য ধরনের অস্থিরতা তৈরি হওয়া। এই যে শিয়ালদার ঘটনাটা, বাসের ভেতর মহিলা যাত্রীর সাথে অসভ্যতার অভিযোগ উঠেছিল, এবার সেটাকে কেন্দ্র করে দুই বাস যাত্রীর মধ্যে গোলমাল শুরু হয়। অভিযুক্তকে গ্রেফতার করলে তার রেশ এসে পড়ে কার ওপর? পুলিশের ওপর। ওই অভিযুক্তের সঙ্গে থাকা লোকজন নাকি লাঠি বাঁশ নিয়ে শিয়ালদায় পুলিশ কিয়স্কে হামলা করে। এবার দেখুন, প্রথম কথা হচ্ছে পুলিশের ওপর, পুলিশ তার নিজের দায়িত্ব পালন করেছে। এই অবস্থায় পুলিশের কিয়স্কে, মানে কোনো একা কেউ গেছিল এরকমও না, পুলিশকে কিয়স্কে গিয়ে ভাঙচুর করার সাহস কী করে লোকে পায়? এই সাহসটা কি আস্তে আস্তে লোকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অথবা মানুষ কখনো মরিয়া হয় যখন তার অনেক কিছু লুকানোর থাকে? কেউ কি এরকম আছে যাদের ওই ভেতরে একটা মরিয়া ভাব কাজ করছিল, যার জন্য পুলিশ কিয়স্ক ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়ে ফেলেছে? দেখুন, পুলিশ কিয়স্কের এই ভাঙচুরের ঘটনাটাকে ছোট্ট ঘটনা বা বিক্ষিপ্ত ঘটনা এরকম তো ফিরহাদ হাকিম বলতেই পারতেন, বলেননি। কিন্তু কেন বলেননি? শুভেন্দু অধিকারীকে খেলার সুযোগ করে দেবেন বলেই কি? ওই বলছিলাম না, একটা খাঁজ রেখে দেন বক্তব্যের মধ্যে, যাতে আরেকজনের বক্তব্য সেই খাঁজের ওপর পা দিয়ে এসে দাঁড়াতে পারে। ওখান থেকেই তো শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের ব্যাপারটা যে রাজ্যের সাবজেক্ট, সেই বক্তব্যটা দেখে দিলেন। অর্থাৎ রাজ্যের পুলিশকে কোথাও গিয়ে এ রাজ্যেই যে কোনোভাবে এই ধরনের নিগ্রহের শিকার হতে হচ্ছে, তার দায়টা রাজ্যের সরকারের, এটাই মনে করিয়ে দিলেন তিনি। এগুলো ছোট ছোট উদাহরণ আর কি। ওই বললাম, অদ্ভুত একটা ওই ফুটবল খেলা হয় না, পাস দেওয়া নেওয়া, এর অনেকটা সেরকম ব্যাপার। এবার কে যে রাজনীতিতে কাকে পাস দেন তার কোনো নির্দিষ্ট রুল নেই, একটাই রুল আছে, পাসটা দেবেন, কেউ না কেউ দিয়ে দেবেন আর কি। এবং তাতে বিরোধী দলের পায়ে যদি পাস যায় সেটাও চলবে, সেটাকেও মিসপাস বলা হবে না, তারও একটা কারণ থাকবে। এই যে দেখুন আরেকটা ঘটনা, মুর্শিদাবাদের ওই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বক্তব্যটা
কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার ডেপুটি করা হোক, আর পুলিশ দপ্তরটা অভিষেককে দিয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হুমায়ুন কবিরের কথাটা নিয়ে যখন প্রতিক্রিয়া দিতে গেছিলেন ফিরহাদ হাকিম, কি বলেছেন তিনি শুধু যে প্রশাসক এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন তা নয়, একই সঙ্গে শুভেন্দু অধিকারীকেও একটা বড় সার্টিফিকেট দিয়ে ফেলেছেন। ফিরহাদ হাকিম বলেছেন যে যারা চাইছেন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুলিশ দপ্তরটা সরে যাক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে যাক, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে ভোটে জিতে দেখার। 2021-এ শুভেন্দু অধিকারী তো তাই করেছিলেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়াই তার বিরুদ্ধে লড়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেই হারিয়েছিলেন। যখন এই কথাগুলো বলছিলেন ফিরহাদ হাকিম, এটা কি তার মনে পড়েনি? মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি। সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছে। এটা উনি বলেছেন, সঠিকভাবেই বলেছেন, হয়তো একসময় সঠিকভাবে বলেছেন যে ওনাকে পুলিশ মন্ত্রী করে দেওয়া দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো পুলিশ মন্ত্রী হবেন? খারাপ কিছু হবে না, ভালোই হবে না আমার ধারণা। সেফেস্ট সিটি অফ ইন্ডিয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ভারতবর্ষ পেয়েছে এনজিবিটি রিপোর্টে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে। মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডিভিং এভরি, বলিষ্ঠ নেতৃত্ব যাকে বলে সে নেতৃত্ব দিতে সক্ষম। সুতরাং কাউকে এটা নিয়ে মাথা ঘামাতে হবে না। ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজরে এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। অভিষেকের ব্যাপারে জানবো না, কারণ বলবো না, তার কারণ হচ্ছে অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমের সেগুলো আসবে। কিন্তু মমতা ব্যানার্জি ইজ ক্যাপেবল অফ ডুইং এভরিথিং। আমরা মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে জিতি। যারা বড় বড় কথা বলে না, তাদের বলবো যে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিয়ে একটা ইলেকশন জিতে দেখো। দেখলেন তো, এক হুমায়ুন কবির পাস বাড়ালেন, আরেক হুমায়ুন কবির সেই বল ধরে সোজা গোলের দিকে ঠেললেন। শুনলেন ওই প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের কথা, পরিষ্কার বলে দিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ পুলিশ মন্ত্রী হবেন না। এগুলোই হচ্ছে ছোট ছোট বিষয়। আপনারা এইগুলোর কোনোটাকে নিয়ে কাউকে ধরতে পারবে না, টেকনিক্যালি সবাই কারেক্ট আছেন, কিন্তু তার মধ্যে দিয়ে যা বলার সেটা বলে দিচ্ছেন। এবং খেয়াল করলে দেখবেন বলটা কিন্তু পায়ের টোকায় টোকায় একটু একটু করে হলেও এগোচ্ছে, থেমে নেই। আর হুমায়ুন কবির তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর কথা বলেননি, অভিষেককে আনার কথা বলেছে। তারপরেও ফিরহাদ হাকিম এভাবে জ্বলে উঠলেন কেন? মন্ত্রিসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্ভুক্তির কথাটা কি তাহলে তার পছন্দ হয়নি? ফিরহাদ হাকিম কিন্তু বললেন অভিষেক সন্তান, সময় যখন আসবে তখন অভিষেককে নিয়ে বলবেন, মানে সময় এখনও আসেনি। এর মাধ্যমে কি বোঝাতে চাইলেন বুঝতেই পারছেন। অভিষেক যেমন আছেন, যা করছেন আপাতত তাই করুন, মন্ত্রিসভায় আসার সময় হয়নি, মানে ওই স্বপ্নটা যেন না দেখেন। দেখুন, ফিরহাদ হাকিমের কথা দুটো দিক আছে। এক, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাকে সেফেস্ট সিটি করেছেন। এবার কলকাতা নিরাপত্তা রক্ষার দায়িত্বটা অ্যাকচুয়ালি কাদের? কলকাতা পুলিশের। কিন্তু ফিরহাদ হাকিম পুলিশকে নয়, কলকাতাকে সেফ রাখার কৃতিত্ব দিয়েছেন পুলিশ মন্ত্রীকে। এতে তার লাইন তিনি বজায় রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার যে অপার শ্রদ্ধা, ভক্তি, যে আনুগত্য, সেটা অটুট রেখেছেন, তার প্রমাণটাও তিনি দিয়ে দিলেন। কিন্তু সঙ্গে তো আরেকটা কাজ করলেন, ফিরহাদ হাকিম নিজে কলকাতার মেয়র, ফলে কলকাতাকে ভালো রাখার পেছনে তারও যে কিঞ্চিত অবদান আছে, হয়তো ঘুরিয়ে সে কথাটাও বোঝাতে চেয়েছেন। কিন্তু এর বাইরেও আরেকটা জায়গা রয়েছে। এই দুটো দিককে একসঙ্গে কভার করতে গিয়ে ফিরহাদ হাকিম কি লক্ষ্য ছেড়ে উপলক্ষ্যকেই একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন? দেখুন, কলকাতায় দুষ্কৃতী দৌরত্ব দেখে এই ফিরহাদ হাকিমই তো বলেছিলেন এর আগে যে তাকেও স্ত্রী কন্যা নিয়ে থাকতে হয়। কলকাতার এই পরিস্থিতি তাকেও ভয় ধরাচ্ছে, তিনিও বিচলিত। এবার পুলিশ যদি দারুণ কাজ করে, তাহলে এই কলকাতাতেই কেন স্বয়ং মেয়র নিরাপত্তার অভাব বোধ করেছিলেন? আর দেখুন,
কেন সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা হওয়ায় রেগে গিয়ে বলেছিলেন এনাফ ইজ এনাফ। পুলিশ যদি এতই ভালো কাজ করে তাহলে পুলিশকে কেন হুঁশিয়ারি দিয়েছেন ফিরহাদ হাকিম। এবার এটার উল্টো দিকটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ মন্ত্রী হিসেবে দুর্ধর্ষ কাজ করেছেন, কলকাতা সেফেস্ট সিটি হয়েছে, সেটা তো বুঝলাম, কিন্তু তার দফতরের ব্যর্থতা যদি থাকে, মানে ফিরহাদ হাকিম তো সেই ব্যর্থতার কথাই তুলে ধরেছেন, যার জন্য তিনি নিজের পরিবার এবং রাজনৈতিক সহকর্মীদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, তার দায়টা তিনি তাহলে কার ওপর চাপাচ্ছেন? এরকম বাছাই করে হয় নাকি শুধু কৃতিত্ব নেওয়া যাবে কিন্তু দায় নেওয়া যাবে না? দায়হীন কৃতিত্ব হয় নাকি? এটা একটা বড় প্রশ্ন কিন্তু, এবং উত্তরটা সম্ভবত কি ওই শুভেন্দু অধিকারীর কথায় লুকিয়ে রয়েছে। ভেবে দেখতে পারেন। বিরোধী দল নেতা আজ অভিযোগ করেছেন যে তৃণমূল নেতারা যাকে পুলিশ মন্ত্রী করতে চাইছেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মন্ত্রী না হয়েই পুলিশকে কন্ট্রোল করছেন। এটা হচ্ছে কাহানি মে টুইস্ট। একটা বক্তব্যে পুরো ভাবনা চিন্তার দেখুন দিকটা অন্যদিকে ঘুরে যেতে পারে। এতক্ষণ তো ওই ভাবছিলেন যে ফিরহাদ হাকিম কি আসলে ওই দায়হীন কৃতিত্বের কথা বলছিলেন, কিন্তু আসলে ফিরহাদ হাকিমেরও কি যেটা শুভেন্দু অধিকারী বলেছেন সেটাই মনে হচ্ছে, কেউ পেছন থেকে কন্ট্রোল করছেন। যে পুলিশ মন্ত্রী কলকাতাকে দেশের নিরাপদতম শহর করেছেন, সেই পুলিশ মন্ত্রীর হাত থেকে পুলিশ কি মাঝে মধ্যে বেরিয়ে যাচ্ছে বলে তিনি ইঙ্গিত করলেন, এবং সেই জন্যেই কি তিনি এত ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন পুলিশের ওপর? ভাবার বিষয় কিন্তু, তার কারণ এটাই রাজনীতি। বিশেষ করে আইসি এবং এসপি পোস্টিং ক্যামাক স্ট্রিট থেকে অনুমোদন হওয়ার পরে অর্ডারটা নামায়। কার্যত অলিখিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তরকে নিয়ন্ত্রণ করেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় 13.5 বছর ধরে রাজ্যের পুলিশ মন্ত্রী। অতএব এটার মধ্যে আলাদা কিছু নয়, সামগ্রিক সিস্টেমটা কন্ট্রোল বাই দি একটা ফ্যামিলি, ব্যানার্জি পরিবার। মন্ত্রিসভায় এখন চাইলে তো পিসি সরকারকেও আনা যায়, সেটা ব্যাপার কিছু না। কেন আনতে পারছেন না সেটা ওদের দলের আভ্যন্তরীণ মারামারি, 75 বখরা কিনা আমি বলতে যাব না, কিন্তু এই সমস্ত করে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার অ্যাটেনশনটাকে তিলোত্তমার বিচার থেকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব এই নবীন প্রবীণের মারামারিতে ঘুরিয়ে দেওয়ার চেষ্টাটা রাজ্যের সাধারণ মানুষ ভালোভাবে নেবেন। কে কোন দপ্তরে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নেবেন, এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে সরকার চলছে। তো সেখানে কে কি আলাদা করে এই ধরনের মতামত দিতে যাওয়া, এটা একেবারেই অবাঞ্ছিত, অপ্রয়োজনীয়। এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকাই ভালো। কয়েক বছর আগের গল্প, বুঝলেন? গল্প না, ঘটনা। কংগ্রেসের মধ্যে তখন নেতৃত্ব নিয়ে একটা চূড়ান্ত সংকট দেখা দিয়েছিল, মনে আছে আপনাদের? সেই সোনিয়া গান্ধী, তিনি থাকবেন কিনা নেতৃত্বে, তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন দলের ভেতরে, কাকে তার বদলে বসানো হবে, কে বসবেন, ওই গ্রুপ অফ 18-13 তৈরি হয়েছিল, অনেক কিছু। কিন্তু কারো তার পদ নিয়ে সরাসরি প্রশ্ন তোলার সাহস ছিল না। এদিকে একের পর এক নির্বাচনে দলের ভরাডুবি হয়েই চলেছে, আর বিজেপি টানা তাদের কটাক্ষ করে চলেছে, গায়ে লাগছে, প্রায় নাজেহাল দশা। এই অবস্থায় দলের মধ্যে থেকে কিন্তু একটা দাবি উঠেছিল, মনে আছে? রাহুল গান্ধীকে কংগ্রেস সভাপতি করতে হবে। সেই দাবিটা ক্রমশ বেশ জোরালো হয়েছিল। এবার তখন কিন্তু সোনিয়া বা রাহুল কেউ দলের ভেতরে ওঠা এই ধরনের দাবিগুলো নিয়ে খুব একটা উচ্চবাচ্য করেননি। হয়তো তারা ভেতরে ভেতরে চুপ করে বসে জল মাপছিলেন, অথবা এরমও হতে পারে পুরো বিষয়টাকে পাত্তা না দেওয়ার মনোভাব নিয়েই চলছিলেন। কারণ তারা তো ভাবছিলেন যে দলের সভাপতি যিনিই হন না কেন, মা অথবা ছেলে, সোনিয়া অথবা রাহুল, ক্ষমতা সেই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, এর বাইরে যাচ্ছে না ক্ষমতা। ফলে মাথা ব্যথার তেমন কারণ হয়তো ছিল না। কিন্তু শুভেন্দু অধিকারী সেই ইতিহাসটা নতুন করে মনে করিয়ে দিলেন। তৃণমূল কর্মীদের কি বোঝালেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী যিনিই হন না কেন, নিয়ন্ত্রণটা আসলে একই জায়গায় থাকবে, একই হাতে, একই পরিবারের হাতে। সেজন্যই কি মদন মিত্রের মনে হচ্ছে যে মন্ত্রী নয়, পুলিশকে পাল্টাতে হলে একজন তাগড়া অফিসার দরকার।
এবার প্রশ্ন আরেকটাও আছে, তাহলে কি সৌগত রায়ের মতো প্রবীণ নেতারা পুলিশকে বুঝতে ভুল করছেন? সৌগতরা মোটামুটি দিন 2-3-এর মধ্যে দুরকম কথা বলে। একটা এই আছে, ওর উপর আমার অ্যাসেসমেন্ট একটা আছে, আর অ্যাসেসমেন্ট করেছে। পরশুদিন দেখবেন আবার যে অসাধারণ পুলিশ যা কাজ করেছে, দারুণ। এটা সৌগতরা খুব ভালো মজা পায়, উল্টো পাল্টা এলোমেলো করে দেয় মা। যেটার অভাব, ভীষণভাবে পুলিশের ইন্টেলিজেন্স কমে গেছে। আমরা যাদের খোঁচর বলতাম, এই খোঁচরদের মানে খবরই, যাদের কাজ হচ্ছে স্পাইয়ের কাজ। ঝাঁকুনি ওইটাই, একজন তাগড়া রুনু গো নিয়োগীর মতো একটা লোক ইন্টেলিজেন্সের মাথায় বসিয়ে দেওয়া। মানে অ্যাকচুয়ালি কি দরকার সেটা বললেন হচ্ছে মদন মিত্র। নিজের পুরোটা যা বললেন এটা নিজের দেখবেন নিজের এক্সপিরিয়েন্স দিয়ে অ্যানালিসিস করে করে বলেছেন। সৌগত রায় কীরকম, আজ কি বলবেন, কাল কি বলবেন, এসব কিছু। ঠিক সেরকমই পুলিশের কোন জায়গাটায় ব্যর্থতা সেটাও পরিষ্কার করে দিলেন। বলেছেন পুলিশের ইন্টেলিজেন্স ফেল করেছে। 14ই আগস্ট রাতে আরজি কর হাসপাতালে হামলার পর কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলও তো এই একই কথা বলেছিলেন তাদের ইন্টেলিজেন্সের ব্যর্থতাতে এই হাসপাতালে এত বড় একটা হামলা হয়েছে। মদন মিত্র কি তাহলে বোঝাচ্ছেন যে বিনীত গোয়েলের জায়গায় মনোজ বর্মা এসেছেন, কিন্তু পরিস্থিতি পাল্টায়নি? সুশান্ত ঘোষের ওপর হামলার দিন সুপারি কিলাররা যে স্কুটারটা ব্যবহার করেছিল সেটা আজ পুলিশ উদ্ধার করেছে। কোথা থেকে উদ্ধার করেছে জানেন? বন্ডেল গেট থেকে। এবার যেখানে হামলা হয়েছিল সেখান থেকে বন্ডেল গেটের দূরত্ব কত হবে? মেরে গেটে ওই 4 কিলোমিটারের মতো। মানে ইন্টেলিজেন্স কমে গেছে বলেই কি এই 4 কিলোমিটার দূরে সেই দিনের সেই মানে আততায়ীদের স্কুটার খুঁজতে পুলিশের 4 দিন লেগে গেল? এবার আর একটা দিক আছে, বললাম না মদন মিত্র অ্যানালিসিস করেছেন সোজা সাপটা রাস্তায় আমরা সাদা মনে কাদা নিয়ে এটা ভেবে নিয়েছি, কিন্তু আরেকটা কথাও তো তিনি বলেছেন, ওই এলোমেলো করে দে মা বলে থেমে গেলেন। তারপরে ওই যে লাইন হিসেবে ধরলে, গানের লাইন হিসেবে ধরলে লুটে পুটে খাই, এই জায়গাটা তিনি বললেন না। এবার এইখানটায় থেমে যাওয়াটা, এই এলোমেলো করে দেওয়াটাই রাজনৈতিক নেতাদের জন্য একটা অসাধারণ একটা ক্ষমতা। এই যে ইন্টেলিজেন্সের কথা বলে মদন মিত্র অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছেন তিনি কিন্তু জানেন। এইটাই একটা ধাঁধার মতো, যে তারা কোনটা বলেন কোনটা মিন করেন। এই সমস্ত ধাঁধা কাটাতে অবশ্য তাবর বিশ্বের গোয়েন্দাকে ডেকেও লাভ নেই। এখানে তাদের মনের কথা কে বুঝবে? আমরা একটু বোঝার চেষ্টা করি, কিন্তু তলায় তলায় যে কত গোপন কম্য হয়ে যাচ্ছে সেটা একমাত্র ব্রহ্মাই জানেন। দেখুন, নোট মানে টাকা, ওই পরের কথাটা যদি ধরে নিই, লুটে পুটে খাই, যেটা অব্যক্ত থেকে গেছিল, বলেননি, উল্লেখ করেননি। এবার সেটা নোট মানে টাকা, এর অমুক টান কম নাকি? একবার পকেটে পুরে ফেললেই তো গরম ছেঁকা, এমন গরম যে আগুন লেগে যাওয়ার উপক্রম। টাকার আগুন ছাড়াও সত্যিকারের আগুন কিন্তু রয়েছে, এবং তার সাথে আবার টাকার আগুনের গরমও জুড়ে যেতে পারে। এই যে মাঝে মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আর সেই আগুন যাতে না লাগে তার জন্য আগাম ব্যবস্থাগুলো খতিয়ে দেখা দরকার। সেগুলো যদি ঠিক দেখা না হয় তাহলেই তো আগুন লাগে। সেটা খতিয়ে দেখতেই শিলিগুড়িতে গেছিলেন দমকল মন্ত্রী, হোটেল, দোকান আর কারখানার মালিকদের সাথে বৈঠকে বসেছিলেন। ফায়ার লাইসেন্স রিনিউতে কোনো সমস্যা আছে কি না সেগুলো জানতে চেষ্টা করেছিলেন আর কি। সেটা খুঁজতে গিয়ে কি হচ্ছিল জানেন? কেউটে জাতীয় কিছু আরেকটু হলেই বেরিয়ে পড়ছিল। আটকানো গেছে বলে শুনেছি, কিন্তু বৈঠকে তো আটকানো গেছে। বৈঠকের পর হোটেল মালিকরা মিটিংয়ের পরই রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছেন। তুষের আগুন বলে একটা আগুন আছে না, দিকি জলে, কিছুতেই সহজে নেবে না। হোটেলের মালিকরা নাকি অনেকটা সেই রকম ঘুষের আগুনকে উস্কে দিয়েছেন। আমাদের অলরেডি আছে, এবং বিগত 15 বছর 20 বছর ধরে আমরা এক্সিস্ট করছি। সেই জায়গায় ওনারা চেয়ে বসছেন শুধু রিনিউয়ালের জন্য,
ওনারা ডিমান্ড হচ্ছে 40,000 50,000 এরকম শুধু রিনিউয়াল, যার জন্য গভর্নমেন্টের কোনো ফিজ জমা দিতে হয় না। ঘুষ, অবশ্যই ঘুষ, এবং সেটা আমি লিখিত আকারে ডিজি সাহেবকেও জানিয়েছি। সরকারি ফির বাইরে মন্ত্রী কি বললেন? মন্ত্রীকে সে কথাটা আমরা বলার সুযোগই পেলাম না, কারণ ইন্টারঅ্যাক্টিভ সেশন মাত্র 40 মিনিটের ছিলেন। এমনি কোনো অভিযোগ আমি পাইনি, যেটা ওদের বক্তব্য ছিল যে অনেক সময় কিছু বাড়ি আছে যে বাড়িগুলোর কাগজপত্র ঠিক নেই। না, ওরা স্ট্রেট ঘুষের কথা বলছে, বাড়তি টাকা আছে না, আমাকে সেটা বলেনি। আমাকে যেটা বলেছে এই বাড়িগুলোর ক্ষেত্রে কি করে রেগুলারাইজ হতে পারে, যদি সরকার এটা আমাদের কথাটা ভাবনা চিন্তা, আমরা বলেছি কেস টু কেস দেখবো ব্যাপার। না রহেগা বাঁশ না বাজেগা বাঁশরি। দমকল মন্ত্রীকে কেউ অভিযোগই করেননি, অভিযোগ করলেও অভিযুক্তকে অবশ্য অভিযুক্ত বলাও যেত না, তার যে মানে অভিযোগও নেই অভিযুক্তও নেই, ব্যাস সব সমস্যা শেষ। আসলে এই ব্যবসায়ীরা অনেক আশা নিয়ে হয়তো গেছিলেন, ভেবেছিলেন মন্ত্রীর সামনেই তার সান্ত্রীদের নামে নালিশ জানাবেন, পারলেন না। সশরীরে পৌঁছতে পারলেও নালিশটা কান অবধি পৌঁছে দিতে পারেননি। এবার কেন পারলেন না সে তো শুনলেন। এবার এতে লাভ কি হলো? মন্ত্রী জানতেও পারলেন না, তাই তিনি এগুলো নিয়ে ব্যবস্থা যে নেবেন তার সুযোগও পেলেন না। কোনো অভিযোগ নেই, সুতরাং তদন্ত কিচ্ছু নেই। নালিশ, অভিযোগ অথবা দাবি এগুলো মন্ত্রীকে জানানোর তো একটা প্রোটোকল আছে। এবার এই প্রোটোকল জিনিসটা বড় অদ্ভুত, জানেন তো। এই প্রোটোকলের জাঁতাকলে কত মানে অ্যাকচুয়াল জিনিস যে আটকে যায়, আর তারপর যখন আবার ফের একটা কিছু ঘটনা ঘটে তখন সেগুলো নিয়ে টানাটানি পড়ে, আর তখন একটা একটা করে বেরোতে থাকে। কিন্তু ঠিক সময়ে যে জিনিসটা ধরা পড়লে হয়তো ওষুধ দিতে পারতেন মন্ত্রী, এবং যাতে ভবিষ্যতে ওই বললাম না নোটের গরমে আসল আগুনের ছ্যাঁকাটা খেতে না হতো, তার ব্যবস্থা হতে পারত। সেই সুযোগটা যে হাতছাড়া হলো, এটা কি কেউ ভেবে দেখবেন? ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।